নমস্কার, তক্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তক্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যব্যাপী ঠিক নির্বাচনের পর ৩ তারিখ ফল ঘোষণার পর যেটা পরিলক্ষিত হচ্ছে এবং যেটা চোখে পড়ছে বিশেষ করে, সেটা হচ্ছে যে পার্টি অফিস, কিছু কিছু দলের পার্টি অফিস যেখানে পুলিশ কর্তৃক, রাজ্যের আরক্ষা দপ্তর কর্তৃক সেখানে রেড মারা হচ্ছে এবং সেখানে দেখা গেছে যে কয়েকটি রাজনৈতিক দলের পার্টি অফিসে অস্ত্র পাওয়া যাচ্ছে, সেখানে ধারালো অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এগুলো নিয়ে দীর্ঘদিন আমাদের নিউজ ভ্যানগার্ড এবং অন্যান্য মিডিয়াতেও নিউজ হচ্ছে, কিন্তু তক্ক যুক্তি গপ্পে এই বিষয় নিয়ে প্রথমবার আলোচনায় আপনাদের এই বিষয়ে সজাগ করছি যে আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক যেখানে ভারত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি এবং ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে, তাহলে পার্টি অফিসগুলোতে কিসের জন্যই অস্ত্র, কেন এত অস্ত্র, এই নিয়ে প্রশ্ন জাগছে বিভিন্ন মহলে। এবং এই নিয়ে আলোচনার জন্য আমরা আজকে তক্ক যুক্তি গপ্পে আমন্ত্রণ করেছি, আছেন আমাদের সাথে শ্যামল রায়। স্বাগত জানাচ্ছি শ্যামল বাবু। ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি শ্যামল রায় আমাদের সাথে আছেন, ঠিক পাশে আছেন তাপস দে। স্বাগত জানাচ্ছি তাপস বাবু। আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাজ্য ভাইস প্রেসিডেন্ট, ঠিক পাশে আছেন মৃণাল কান্তি দেব। স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। বিজেপি মুখপাত্র। আমরা তিনজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকে তক্ক যুক্তি গপ্প শুরু করতে যাচ্ছি এবং বিষয় এটাই যে কেন এত অস্ত্র এবং কোথায় থেকে এত অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এই অস্ত্র একটি গণতান্ত্রিক ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের পর গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোতে যেখানে মতাদর্শের লড়াই হবে, সেখানে অস্ত্রগুলো কেন পার্টি অফিসে, এবং এই অস্ত্র কি মতাদর্শের লড়াইয়ে নাকি অন্য কিছু? প্রথমেই যাব আমি মৃণাল বাবুর কাছে, এবং মৃণাল বাবুর কাছে এটা বুঝতে চাইব যে রাজ্যে এই পরিস্থিতিটা যে বিভিন্ন পার্টি অফিসে আজকাল অস্ত্র পাওয়া যাচ্ছে, গতকালকেও পাওয়া গেছে, এর আগেও বিভিন্নখানে পাওয়া গেছে, আমরা আপনাদের এই বিষয়ে নিউজও হয়েছে এবং আমরা তথ্যও দেব। আমার একটা আপত্তি আছে, বিভিন্ন পার্টি অফিস করতে কিন্তু আমার পার্টি অফিস বোঝায়। আচ্ছা, সেই বিষয় সেটা অবশ্যই আপনার কোথায় পাওয়া গেছে সেটা আমরা ক্লিয়ার করে দেব। আমার পার্টি অফিসে কোথাও অস্ত্র, দুর্গতার লাঠিও পাওয়া যায়নি। মৃণাল বাবু, আমি তাপসদা যেটা বললেন, তাপসদা ওনার অ্যাঙ্গেল থেকে সত্যি, আপনিও আপনার অ্যাঙ্গেল থেকে সত্যি। কীরকম আমি বলছি, সিপিএম এ রাজ্যে এত বছর যাবৎ শাসন করেছে, কেমন? এর ফলে কি হয়েছে, আমাদের মনে একটা স্টিরিওটাইপ মেন্টালিটি হয়ে গেছে যে কোট আনকোট পার্টি অফিস মানে বোধহয় সিপিএম এরই অফিস। অস্ত্রটা পাওয়া গেছে সিপিএম অফিস থেকে, ফাইন, আপনি বলছেন পার্টি অফিস। আসলে এটা একটা স্টিরিওটাইপ মেন্টালিটি হয়ে গেছে যে পার্টি অফিস মানেই সিপিএম অফিস। এই জায়গাটাই তাপসদা বলতে চেয়েছেন, পার্টি অফিস মানে সিপিএম অফিস নয়, কংগ্রেস অফিস, বিজেপি অফিস, ফরওয়ার্ড ব্লক অফিস, আইএনপিটি, আইপিএফটি অফিস। তো বলতে হলে সোজাসুজি বলতে হয় সিপিএম অফিস। পার্টি অফিস বলে কোনো এক কালে যদি কনসেপ্ট ছিল তো ছিল। যেমন আগে আমি ছোটোবেলা যখন দেখতাম, আমি বাম ঘরানা থেকে বড় হয়েছি, তো পাড়ায় কোনো ঝামেলা হলে দেখতাম কোথায় বিচারটা দেওয়া যায়, চলো পার্টি অফিসে চলো। তো পার্টি অফিস মানে সিপিএম, তখন তো কংগ্রেস বিরোধী দল ছিল, প্রধান বিরোধী দল ছিল। তো এটা একটা স্টিরিওটাইপ মেন্টালিটি হয়ে গেছে আর কি, পার্টি অফিস মানেই সিপিএম অফিস। ন, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আপনি যেটা বলতে চাইছেন সোজা সাপটা কথা, আপনার চ্যানেলও কালকে নিউজ দেখিয়েছে, সিপিএম অফিস থেকে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং এটা সম্ভবত চতুর্থবার বা পঞ্চমবার হবে। এর আগেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পাওয়া গেছে। আমাদের তথ্য মতে এটা ষষ্ঠবার। আচ্ছা যাক না, একটা বার আপনার আমি সিটুটাকে আলাদা করছি, সিপিএম তো আবার সিটুটাকে আলাদা রাখে তাদের গণসংগঠন, তো সেই হিসাবে 5 বার আর সিআইটিউটা 1 বার, কেমন? তো এই ব্যাপার হচ্ছে, তারা যে নির্বাচনের আগে বলছিল যে শান্তি সম্প্রীতির স্লোগান, হ্যাঁ, তো দেখুন গান তো আর ইনস্ট্রুমেন্ট ছাড়া হয় না, খালি গলায় গান গাওয়া যায় না, ইনস্ট্রুমেন্ট লাগে। তো এখন আমাদের রাজ্যে যেমন ধরুন চুনু মিয়া, ওনার গান গাইতে গেলে কর্নেট চাই, রমাপদ জমাতিয়া ওনার চংপ্রেং চাই। সিপিএম এর শান্তি সম্প্রীতি গান গাইতে গেলে দা, তরোয়াল, টাক্কাল যা যা আছে, এগুলি কি ইনস্ট্রুমেন্ট? এগুলো তাদের শান্তি সম্প্রীতির গানের ইনস্ট্রুমেন্ট, এবং কে কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে সেটা তার ব্যাপার। এবং জনগণ কিভাবে নেবে এই গণতান্ত্রিক মানে পরিবেশে, এই গণতান্ত্রিক দেশে, সেটা হচ্ছে আলোচনার বিষয়, সমালোচনার বিষয়। তো এটা হচ্ছে সিপিএম এর শান্তি সম্প্রীতির যে গান তারা বুনছিলেন ইলেকশনের আগ পর্যন্ত, সেটার ইনস্ট্রুমেন্ট, যেটা এতদিন পার্টি মানে সিপিএম এর দলীয় কার্যালয়ে সেটা লুকানো ছিল। এখন বিভিন্ন সময়ে পুলিশ রেড করছে জনগণের সহযোগিতা নিয়ে, জনগণই তো পুলিশকে বলে দিচ্ছে, জনগণই পুলিশকে বলে দিচ্ছে বিভিন্ন সময় যে আমরা দেখেছি অমুকখানে অস্ত্র ওখানে থাকতে পারে, হ্যাঁ,
পুলিশের রেড করছে, সিপিএম অফিস থেকে অস্ত্রগুলো বেরিয়ে আসছে। এইটা ভাবার বিষয়, যদি আজকে দুর্ঘটনা ঘটে যেত, মানে সিপিএম আবার কামব্যাক করতো, তো ত্রিপুরা রাজ্যে কি রকম রক্তগঙ্গা বয়ে যেত এটা সহজে অনুমেয়। হ্যাঁ, তো আমরা আগেও দাবি জানিয়েছি এবং বলবো যে রাজনৈতিক সৌজন্যতার জায়গায় থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের অফিস থেকে এভাবে অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়া, এবং যারা ডিফেন্ড করছিলেন, আমি দেখছিলাম সিপিএম এর জেলা সম্পাদক আগের বার, যে বাঁশ টাস কাটার জন্য নাকি এসব অস্ত্র আছে। বলুন, এই বড় বড় দা এগুলো দিয়ে মানে কি বলবো, মানে মানুষ খুন করার জন্য মানে বোঝাই যায়। এবং যে এলাকা থেকে কালকে মানে অস্ত্রটা উদ্ধার হয়েছে, চম্পকনগর, এই বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি বর্তমান বিধায়ক শ্রী সুশান্ত চৌধুরী, ওনাকে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা হয়েছে, বহু কার্যকর্তাকে আক্রমণ করা হয়েছে, একদম মানে মানে অ্যাটেম্প টু মার্ডার ছিল সমস্তগুলো আক্রমণ, বোম পর্যন্ত মারা হয়েছে সুশান্ত চৌধুরীর গাড়িতে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিপিএম এর শান্তি সম্প্রীতির গান গাইবার যে ইনস্ট্রুমেন্ট, সেটাই ইনস্ট্রুমেন্ট, এটা জনগণের সামনে উন্মোচিত এবং কালে কালে আরো হবে। আসবো আপনার কাছে মৃণাল বাবু। তাপস বাবু, আপনি ঠিক যখন আমি শুরু করছিলাম এই বিষয়ে বলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আপনি বলছিলেন যে কন্ডেম করছিলেন যে আপনাদের পার্টি অফিসে পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে আমিও আপনার সাথে এই ক্ষেত্রে যত দূর আমাদের কাছে এখন পর্যন্ত খবর যে আপনাদের পার্টি অফিসে পাওয়া যায়নি, কিন্তু আমি এই কারণে বলছিলাম যে বিভিন্ন পার্টি অফিসে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল নয়, সেখানে একটি রাজনৈতিক দল সিপিএম এর পার্টি অফিসে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন পার্টি অফিস বলতে বিভিন্ন সংস্থাগত অফিসগুলোতেও পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তিত হয়, সেখানে পার্টি অফিসে একটি দলের এত অস্ত্র থাকার কারণ কি হতে পারে? প্রত্যেকটা অস্ত্রেরই একটা গুণাগুণ আছে। আচ্ছা, তো অস্ত্র যখন আছে তার গুণও আছে। তো অস্ত্রগুলি শুধু বিক্রি করার জন্য বা শোপিসের জন্য অস্ত্রগুলো রেখেছে, এটা বিশ্বাস করাটা কঠিন। অস্ত্র রেখেছে, অস্ত্র যেই কাজ করে এই কাজ করার জন্যেই। তবে আমার কাছে ভালো লাগলো, আমরা গত 25 বছর এটা দেখে এসেছি, এটা ভুগে এসেছি। আমাদের বহু সহকর্মী বহু মারকোল খালি হয়েছে। তখন যাক বিজেপি কোনো কথা বলেনি, যদিও তারা স্বল্প ক্ষমতায় ছিল, এখন বলছে, আমার কাছে ভালোই লাগলো। তখন আমরা একক ছিলাম, আমরা শুধু রিসিভিং এন্ডে আমরা মারে খেয়ে গেছি, আমাদের সহপাঠীদের হারিয়েছি। তবে কোনো গণতান্ত্রিক ধ্যান ধারণাপূর্ণ কোনো রাজনৈতিক দল অস্ত্রের উপর নির্ভর করে এটা বা করবে, এটা ভাবাটা কষ্ট। তো সিপিএম কখনো কোনো সময় ডেমোক্রেটিক পার্টি নয়, তারা ডেমোক্রেসিটা এদের একটা ক্যামোফ্লেজ, সুতরাং তারা অস্ত্রের উপর নির্ভর করতেই পারে। আমরা মেনে নেব, মানে আপনারাও মেনে নেবেন এটা, যেহেতু পার্টি নয়, গণতান্ত্রিক পার্টি নয়, গণতান্ত্রিককে মানে না, তাই অস্ত্র রাখতেই পারে। আমরা মানা না মানার প্রশ্ন না। একদিন অবধি সরকারও তাদের, দলও তাদের, এগুলি বের হয়নি। এখন যেহেতু অন্য দল সরকার এবং তারা বিরোধী দলে, ওই কারণে এখন খবরগুলি বেরোচ্ছে, এখন এগুলি আনার্থ হচ্ছে। একদিন আমরা হেরেছি, মার খেয়েছি, তখন অস্ত্রের কথা বললে পুলিশ আমাদের কথা শুনতো না, শুনেনি। এখন যেহেতু অন্য একটা দল সরকারে আছে, তারা চেষ্টা করছে, ওটা আমরা তো মানার কোনো প্রশ্নই নেই, এটা তো কোনো অবস্থাতেই মানা যায় না। আমার বিশ্বাস শ্যামলবাবু এটা মানবেন না। যদিও শ্যামলবাবু লেফট ফ্রন্টের পার্টনার, শ্যামলবাবু মানবেন না যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে উইপন একটা হতে পারে, এটা আমার মনে হয় শ্যামলবাবু মানবেন।
শ্যামলবাবুর কাছে যাই তাহলে। শ্যামলবাবু এই বিষয়ে কি বলবেন? এই যে আপনারা দেখছেন স্ক্রিনের পাশে দেখা যাচ্ছে শ্যামলবাবু, আমরা প্রতিদিন যতগুলো যা যা পাওয়া গেছিল সব কিছু আমরা এই একটা প্রতিবেদনের মতো তৈরি করেছি, এবং এই অস্ত্রগুলো আপনারা দেখছেন, এগুলো অবশ্যই দেখতে এটা বোঝা যাচ্ছে যে এই অস্ত্রগুলো সাধারণত টেস্টার বা হাতুড়ি নয় যে কোনো একটা ছোট কাজে ব্যবহার করবে, বা কলাপাতা কাটারও কাছি নয়। এগুলো মারাত্মক কিছু অস্ত্র, লম্বা লম্বা দাও এবং অন্যান্য অস্ত্র এখানে আছে দেখা যাচ্ছে। আসলে পার্টি অফিসে অস্ত্র, এটা গণতান্ত্রিক একটি দলের এটা কি রকম ব্যবহার বা বিচ্যুতি, এটা কি বিচ্যুতি হয়েছে? সবগুলি যদি দেখা গেছে সবগুলি কিন্তু নতুন অস্ত্র। কিছু কিছু নতুন, পুরনো আছে কিছু। আচ্ছা আচ্ছা, তাও আমি ছবিতে যা দেখেছি আমি বলে দিচ্ছি। ছবিতে বলুন। আমি তো এই ব্যাপারে ডিটেইলস বলতে পারবো না, কারণ এটা পুলিশ তারা নিশ্চয়ই আইনগত ভাবে তারা দেখবে সেটা কি আছে। আচ্ছা, কিন্তু আমার কথা হলো গণতান্ত্রিক বিচ্যুতি ঘটেছে কি দল? না না, নিশ্চয়ই কোনো দলেরই অফিসে অস্ত্র থাকার কথা নয়, এবং নিশ্চিতভাবেই এটা যেখানে বই পুস্তক থাকার কথা, যেখানে এটা সমর্থনযোগ্য নয় যদি কারোর ইয়ে থাকে। কিন্তু সেটা আমাকে আগে দেখতে হবে এটা তারা যেটা অভিযোগ করছে সিপিএম থেকে, যেটা ফ্যাব্রিকেটেড হচ্ছে, অনেক জায়গাতে বসিয়ে দেওয়া হচ্ছে, তারা 1 মাস ধরেই যাচ্ছে না, বা তালা ভাঙা অবস্থায় ঘরের মধ্যে কে রেখেছে না রেখেছে এইসব কথা তারা বলেছে। আচ্ছা, তো সেগুলো বিবেচনার মধ্যে রাখতে হবে ঠিক কি হয়েছিল। তাহলে সিপিএম এখানে ষড়যন্ত্র দেখছে? হ্যাঁ, সিপিএম এর তারা তো পরিষ্কার হয়েই বলেছে, তাদের দলীয় মুখপাত্র থেকে শুরু করে আমি তো অস্ত্র উদ্ধারের সময় তো ছিলাম না, বা আমি সেটা দেখিও নি। আমি যেটা আপনারা খবর দিয়েছেন সেটা আমরাও সেই রকমই দেখেছি। সিপিএম কি মনে করছে সেটা আলাদা, এখন শ্যামলদা বলুন বামফ্রন্ট। না না, আমি বলবো না বামফ্রন্টগতভাবে বিষয় না, বিষয়টা দাঁড়াচ্ছে এটা একেবারে ইন্ডিভিজুয়াল বিষয়, যার যার পার্টি অফিস বা যার যার সংগঠন। আমি সিটুর অফিসে যে ব্যাপারটা নিয়ে একদিন কথা হয়েছিল সেদিনই বলেছি, এটার জবাব তো সিটুর নেতৃত্ব দিতে পারবে, এটা তো আমরা দিতে পারবো না। কি হয়েছে না হয়েছে বা কোথায়, তারা যেটা বলেছে আমি সেটা বলেছি। এটাও যেহেতু গণতান্ত্রিক বাতাবরণের প্রশ্ন আপনারা বলছেন, সেখানে দুপক্ষেরই বক্তব্য শোনা উচিত। না না, তাহলে শোনা উচিত, আর আইন চলবে আইনের পথে, সেটা তদন্ত হোক, আমাদের তো কোনো আপত্তির কিছু নেই, বা আমরা কোনোদিন আপত্তি করবো না। এবং এটা নিশ্চিতভাবে কেউ সমর্থন করবে না যে কোনো পার্টি অফিসেই, শুধু সিপিএম বলে না, কারোর পার্টি অফিসে বা কোনো গণসংগঠনের অফিসে এই ধরনের কোনো অস্ত্র রাখা উচিত নয়। আর আপনি আজকে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, আমি এটা কথা ছিল বোধহয় সারা ত্রিপুরা রাজ্যে শুধু এই অস্ত্র না, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, আমরা দেখেছি। পার্টি অফিস না, বাইরে থেকেও হচ্ছে, ড্রাগস মাফিয়ারা এসছে এখানে, বিভিন্ন রকম আমরা যাকে বলি সামাজিক অবক্ষয়ের একেবারে চূড়ান্ত অবস্থা, কিছু কিছু নিদর্শন আমরা দেখছি এখানে। নিশ্চয়ই আজকের পত্রিকাতেই আছে, মরসিমুনির কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে আমাদের কি বলে নেশার জাতীয় জিনিসের শুধু ত্রিপুরা না, আমি সারা দেশের মধ্যেই চলছে, এবং ত্রিপুরাও এর মধ্যে অন্তর্ভুক্ত, ত্রিপুরার বাইরে নয়। তো এটা খারাপ জিনিস নিশ্চিতভাবেই, এবং ত্রিপুরা যে আমরা দেখেছি এটা ঠিক যে ত্রিপুরা ফ্যান্সি ডিলের একটা লোকেশন, আমি রুট রয়েছে। শুধু এটা না, অনেক গাঁজা এবং গাঁজা উৎপাদনও অনেক জায়গাতে এটা আজকে শিল্পে পরিণত হয়েছে। শিল্পে আমরা দেখেছি গাঁজা এগ্রিকালচারের লোন নিয়ে গাঁজা গাছ লাগিয়ে শুনেছি। এটা তো সাংঘাতিক বিষয়, এটা দেখা উচিত। তখন স্টেপ নেননি আপনারা? না না, এখন তখন ব্যাপার না, এটা আগেও ছিল, এখনো ছিলেন, তখন কিছু বলেন না। না, এটা কংগ্রেস জোট আমলে ছিল, আমরা সেটা দেখেছি। ওনারা শুরু করেছেন? না না, এরকম কে শুরু করেছে এই বিতর্কে আমি যাবো না, তবে এটা ছিল, অনেকদিন ছিল। সেটা বন্ধ করার চেষ্টা কিছু কিছু হয়েছে, আংশিকভাবে হয়েছে, খুব একেবারে ড্রাস্টিক অ্যাকশন কোনো সময় সেভাবে নেওয়া হয়নি। শ্যামলবাবু, বিজনবাবু বলছেন যে যারা আজকে এইভাবে দলে দলে 3 তারিখের পর বিজেপিতে যোগ দিচ্ছে, ওনারা মেরুদণ্ড ভাঙ্গা, ওনাদের আত্মবিশ্বাস নেই, বা ওনাদেরকে সেই মানুষগুলোকে একেবারে অবমাননা করা হচ্ছিল যে ওনাদের কোনো নিজস্বতা নেই। তবে যেখানে মার্ক্সবাদ শেখানোর কথা, পার্টি অফিসগুলোতে মার্ক্সবাদ, লেনিনবাদ, যেগুলো আমি যখন বলবো হয়তোবা বলবেন আপনি বিরোধিতা করছেন, ঠিক আছে। মার্ক্সবাদ যেখানে শেখানোর কথা, রাজনৈতিক জ্ঞান যেখানে দেওয়ার কথা, সেখানে অস্ত্রের যদি ভান্ডার করা হয় তাহলে অস্ত্রের ভান্ডারটা আমরা বলছি, এরকম অস্ত্রের ভান্ডার তো আমরা দেখিনি, এর থেকে বড় হওয়ার কথা আছে। না না, এরকম অস্ত্রের ভান্ডার আমরা দেখি। এটা যেগুলো হয়েছে, 5টা-6টা কেস পেয়েছেন, একটা স্টে ইনসিডেন্ট, এখানে কয়েকশো অফিস আছে, সিপিএমেরই কয়েকশো অফিস আছে। তো এইটা একবারে বিরাট ভান্ডার হয়ে গেছে, এরকম বলা ঠিক না। তবে যেগুলো একটাই বাঘ আর দুটোই বাঘ,
নিশ্চয়ই সেটা আইন শৃঙ্খলার বিষয় থাকবে, আইন শৃঙ্খলার বাহিনী এবং যারা আছে তারা তো পুলিশ তদন্ত করুক সঠিকভাবে, এটাই আমরা চাইবো। হ্যাঁ, মিনাল বাবু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সরকারে আসার পরপরই ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। সিপিএম পার্টিকে কালো করার জন্য আপনারা প্রথমে এক মাস বন্ধ করে রেখেছেন, তালা রেখেছেন, ভিতরে কিছু না কিছু পরিবর্তন করেছেন, আপনারা এগুলো সাজাচ্ছেন রেডি করে, তারপর পুলিশ ঢুকাচ্ছেন, এটা অভিযোগ আছে এবং এটা সরাসরি প্রেসের সামনেও অভিযোগ করা হয়েছে। সিপিএম জন্মলগ্ন থেকেই সব কিছুতে ষড়যন্ত্র দেখে, কেমন মার্কিন সাম্রাজ্যবাদও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সিআইএ ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে, বিজেপি ষড়যন্ত্র করে, কখনো কখনো কংগ্রেস ষড়যন্ত্র করে, কখনো কখনো কংগ্রেস মানে সবসময় তো কংগ্রেসটা করে না, এটা সময় বুঝে। যেমন ওয়েস্ট বেঙ্গলে কোনো ষড়যন্ত্র নেই, আবার কেরলে ষড়যন্ত্র, ত্রিপুরায় এতদিন ষড়যন্ত্র করছিল কেমন। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক 2008 সালে নাকি ফরওয়ার্ড ব্লকও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হ্যাঁ, আলাদা ক্যান্ডিডেট দিয়ে, যাক এটা আলাদা কথা। তো দেখুন সিপিএম আমার মনে হয় তারা 2018-র যে রেজাল্টটা, এই রেজাল্টটা যে হবে সেটা তারা অনুধাবন করতে পারেনি। তো তারা মনে করেছিল যে বিপ্লব আসন্ন। তো এখন আপনি দেখবেন বিপ্লব তো এলো না, তাদের বিপ্লব, তাদের দলীয় বিপ্লব, তাদের দলীয় বিপ্লব, হ্যাঁ, বিপ্লব আসন্ন। তো এখন বিশ্বের ইতিহাস যদি দেখেন, কোনো বিপ্লব সশস্ত্র ছাড়া কোনো বিপ্লব হয়নি আর কি, বিপ্লব অস্ত্রশস্ত্র দিয়েই হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। তো উনি যে বলছেন সিপিএম অফিসে পাঠ্যপুস্তক, মার্ক্সবাদী পুস্তক, লেনিনবাদী পুস্তক থাকার কথা, দেখুন মার্ক্সবাদী পুস্তক, লেনিনবাদী পুস্তক সেগুলো পড়া হয়ে গেছে। এখন সিপিএম চাইছিল তাদের ক্যাডারদের হাতে কলমে একদম বিপ্লবের প্র্যাকটিক্যাল ক্লাসটা দিত। এজন্য কি এত গর্ত করা হয়েছে গ্রামে গঞ্জে? আমি আপনাকে একটা কথা বলে দিই, বই পুস্তক কোনো এককালে ছিল। আচ্ছা, তো নিয়ম আছে না, যারা সায়েন্সের স্টুডেন্ট দেখেন, প্রথমে থিওরিটা ভালো করে পড়তে হয়, তারপরে আপনি লেবে গিয়ে তার ফলিত প্রয়োগ করবেন, কেমন। তো সিপিএম তার ক্যাডারদের এত বছর যাবত আপনার থিওরি পড়াচ্ছিল, হ্যাঁ, থিওরি পড়াচ্ছিল কিভাবে বিপ্লব করতে হয়। তো থিওরি পড়িয়ে পড়িয়ে কংগ্রেসকে তারা হারিয়ে দিত, থিওরি দিয়ে কংগ্রেসকে হারানো যেত। এখন বিজেপি দেখিয়ে হোক আর দিল্লিতে তাদের বন্ধুত্বের কারণে হোক, আচ্ছা, কংগ্রেসকে সিপিএম তার ক্যাডারদের মার্ক্সবাদী পুস্তক পড়িয়ে থিওরি পড়িয়ে কংগ্রেস। এখন বিজেপিকে দেখছে থিওরি পড়িয়ে হারানো যাবে না, তো তারা এখন বিপ্লবের প্র্যাকটিক্যাল ক্লাস দিতে চাইছিল। তো বিপ্লবের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য তো কিছু ওই ল্যাবরেটরির কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, তো এগুলো হচ্ছে সিপিএম এর বিপ্লবের প্র্যাকটিক্যাল ক্লাসের ইনস্ট্রুমেন্ট আর কি, হ্যাঁ। তো যেগুলো আর বিপ্লব তো হলো না, অন্য এক বিপ্লব চলে এলো, কেমন লাল বিপ্লবের বদলে গেরুয়া বিপ্লব চলে এলো, তো এখন এগুলো উদ্ধার হচ্ছে, স্বাভাবিক না। কেউ কেউ বলছেন যে যেখানে সিপিআইএম সেখানে এত রক্তক্ষয়ী বিপ্লবের জন্য তৈরি হচ্ছিল, গর্ত করা হচ্ছিল, এভাবে অস্ত্র জমা করছিল, মানুষকে হুমকি দিয়েছিল যদি আসে তাহলে, আর আপনারা সেখানে এসে মাত্র সিপিএম আপনি একটু বিরোধীদের হুমকি দেওয়া হয়েছিল। আর একটু সিঙ্গেল আউট করে বলুন সিপিএম এর নেত্রী সাংসদ ঝর্ণা দাশগুপ্ত যে ভাষায় কথাবার্তা বলেছেন, আমি বিজন ধরের স্টেটমেন্ট দেখেছিলাম, আপনাদের কাছে আসে রেকর্ড চালাবেন, উনি একবারের জন্য স্বীকার করেননি, বলেছেন যদি বলে থাকেন তাহলে সিপিএম এটার সঙ্গে একমত নয়, কেমন। এবং সেদিনও আমি দ্য টেলিগ্রাফ নিউজে দেখতে পেয়েছি ঝর্ণা দাশগুপ্ত নিজের কমেন্টটাকেই ডিফেন্ড করেছেন, বা নির্বাচনের সময় এইসব কথা অনেকেই নাকি বলে, কেমন। তো ঝর্ণা দাশগুপ্ত যেটা বলেছেন, আসলে মহিলা বোধহয় খুব সহজ সরল মহিলা, হ্যাঁ, সিপিএম এর যেটা পালস সেই পালসটা উনি প্রকাশ করতে পেরেছেন, হ্যাঁ। আর কোনো নেতা তো ডিপ্লোম্যাটিক কারণে বলবেন না, ঝর্ণা দাশগুপ্ত মনে হয় এই দিক দিয়ে একটু সহজ সরল, কেমন। তো ওই রাগে অগ্নিশর্মা হয়তো মহিলা, তো রাগ দেখবেন। আপনি একটা কথা বলি, পরীক্ষায় যখন আমরা স্টুডেন্টরা যায়, আমাকে বলা হয় অঙ্ক পরীক্ষার দিন মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ মাথা গরম হলে অঙ্ক মেলানো যাবে না। তো এই ভদ্রমূল্যে তো সবসময় রাগে অগ্নিশর্মা হয়ে থাকে, কেমন না। তো রাগে অগ্নিশর্মা হয়ে থাকলে এই ডিপ্লোমেসি গুলো খেয়াল থাকে না, একদম বটম অফ দ্য হার্ট যেটা আছে, মানে যা বলার মাথায় চলছে বটম অফ দ্য হার্ট সেটাই বেরিয়ে আসে, সেটাই বলে, সেটাই ঠিক আছে। এটা সিপিএম এর মানে অফিশিয়াল বক্তব্য আর কি। আচ্ছা, ওটাও অফিশিয়াল বক্তব্য। এই যে অস্ত্রশস্ত্র রেখেছিল এগুলো বিপ্লবের প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য। আপনাকে একটা প্রশ্ন করা ছিল, যদিও সময় এখন তাপস বাবুকে করতে হবে, তবে আপনার কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে। তাপস বাবু যদিও তখন কন্ডেম করছিলেন এবং শ্যামল বাবু যখন বলছেন কিছু একটা বলতে চাইছিলেন,
তখন যেখানে আমি অ্যাড করতে চাইবো বা জানতে চাইবো যে যেখানে সিপিএম বরাবর বা আমরা লক্ষ্য করছি, আপনারাও বলেন রাজ্যে বা কখনো কখনো বলেন ওনারা গণতান্ত্রিক পদ্ধতি হারিয়েছে, গণতান্ত্রিক দলই না, কিন্তু জোটের সময় বা কোনো কোনো সময় খুবভাবে কাছে এসে যান এবং ওনাদের ছাড়া এবারও অভিযোগ এসেছে আপনারা সিপিএম এর সাথে বেশিরভাগ যতটুক না সিপিএমকে আপনারা দোষ দিয়েছেন বা সিপিএম এর বিরুদ্ধে প্রচার করছেন তার বেশি বিজেপির বিরুদ্ধে প্রচার করেছিলেন। সিপিএম আপনাদের খুব ক্লোজ হয়ে গেছে, আপনারা কি সময়ে হারিয়ে ফেলেন নাকি? এটা আপনাদের কিছু অপপ্রচার। আচ্ছা, 2, ত্রিপুরাজ্যের যদি ইতিহাসটা দেখতে যান তাহলে ত্রিপুরাজ্যে দুটো দল কংগ্রেস সিপিএম প্রতিপক্ষ সিন্স 1940। সুতরাং এখানে সিপিএমের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনাই নেই, ছিল না, নেই, থাকবেও না। সুতরাং আমরা কখনো কখনো সিপিএমকে এখন যদি বলেন যে আমরা বিজেপিকে বেশি আক্রমণ করেছি, সিপিএমকে কম করেছি, এটাও বোধহয় সত্য নয়। এক, আর রাজনৈতিক ফর্মুলাটা আমরা যদি 1977 সাল দেখেন, এই বিজেপি দল তখনও জনসংঘ দল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে তারাও সিপিএমের সঙ্গে মিলে কংগ্রেসকে আক্রমণ করেছিল। কারণ সবসময় বিগার এনিমি যে থাকে, বিগার এনিমিকেই আক্রমণ করা হয়, তখন কংগ্রেস গ্রেটার এনিমি। আচ্ছা, তাহলে জাতীয় ক্ষেত্রে রাজনীতিটা এবার এখানে ফোকাস না। আচ্ছা, এখানে আমরা বিজেপিকে যেমন আক্রমণ করেছি, সিপিএমকে আক্রমণ করেছি। কারণ সিপিএমের কাছে 25টা বছর আমরা সিপিএমের সঙ্গে লড়াই করেছি। আমাদের অনেক কর্মী, অনেক মারা তাদের সন্তানকে হারিয়েছে, আমরা আমাদের অনেক বন্ধুদের হারিয়েছি। সুতরাং সিপিএমকে আমাদের ছেড়ে কথা বলার কোনো স্কোপ নেই। এটা আপনারা যত প্রচারই করে থাকুন, বরঞ্চ ধরুন 2013 কি 2008, 2003 কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম অথবা এনডিএর, তখন এনডিএ 2003 জর্জ ফার্নান্ডেজ এখানে এসে টোটাল ইয়েটাকে চেঞ্জ করে দিল, যেখানে আমরা যেগুলি বলেছি যে এগুলি ডেঞ্জার জোন, ওখান থেকে ওখানে লাঠির হোমগার্ড, আর যেখানে সেফ প্লেস ওইখানে। আপনি কি বলছেন পরোক্ষভাবে সাহায্য করেছে? পরোক্ষভাবে সাহায্য করেছে, আমি বলছি না, এটা রেকর্ডেড। আচ্ছা, 2018 তখন সিপিএমেরও এটা দেখুন, এটা রাজনৈতিক ইকুয়েশন, এটা রাজনৈতিক ইকুয়েশন। ওরা চাইছে এন্টি লেফট ভোটটা ভাগ হোক, বিজেপি যেই ভোটটা টানবে সেটা কংগ্রেসের ভোট টানবে, এটা পলিটিক্যাল ইকুয়েশন। 2013-তে করেছে, 2008-এ করেছে, 2003-এ করেছে। সুতরাং আজকে ওনারা যতই আমাদেরকে বলে থাকুক যে আমরা সিপিএমের ঘনিষ্ঠ, কিন্তু মুনাফার সময় তারা কিন্তু মুনাফাটা দিয়েছে। আচ্ছা, তাহলে ওনাদেরও কোথাও না ছাড়ে ছিটে আছে। ইয়েতে ইউপিএ 1-এ যখন ইয়ে হয়, অ্যাটমিক এনার্জির উপর যখন ভোটাভুটি হয়, তখন কারা কারা যোগ ছিল। আচ্ছা, হিসাব নেব, ঠিক আছে, আসবো 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 তাপস বাবু, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। এত অস্ত্র সিপিএম পার্টি অফিসে, এত অস্ত্র কেন পাওয়া যাচ্ছে? এই অস্ত্রগুলো কিসের জন্য ব্যবহার করা হবে? গণতান্ত্রিক ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক পালাবদল হয়, কিন্তু পার্টি অফিসে অস্ত্রের কি প্রয়োজন? এখানে যে আলোচনায় এটা উঠে আসছিল যে বিপ্লবের কারণে কি কোনো এক বিপ্লব হওয়ার কথা, তাহলে কি কোনো এক সশস্ত্র বিপ্লব থেকে রাজ্য বেঁচে গেছে? রক্তক্ষয়ী আন্দোলন এবং রক্তক্ষয় আক্রমণ থেকে কি রাজ্য বেঁচে গেছে? যদি এবার পালাবদল না হতো তাহলে কি ত্রিপুরা রাজ্যে রক্তের বন্যা বইতো?
তাহলে কি অস্ত্রগুলো ব্যবহার করা হতো বিরোধী দল এখন যারা সরকারে আছে তাদের নেতা কর্মীদের আঘাত করার জন্য এবং তাদের রক্ত ঝরানোর জন্য এবং অন্যান্য প্রাসঙ্গিক যারাই বিরোধিতা করেছে সেই সময় বামপন্থী দলের তাদের জন্য কি কারণে এই অস্ত্রগুলো গচ্ছিত আছে নাকি কোনো সমাজ সেবার জন্য? আসলে অস্ত্রাগারে থাকার কথা, কিন্তু অস্ত্রাগারে অস্ত্র না থেকে এই যে পার্টি অফিসে অস্ত্র, এটা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছে। শুধু অস্ত্র নয়, বিভিন্ন জায়গায় গর্ত পাওয়া যাচ্ছে। এখন সিপিএম সেখানে হয়তো চক্রান্তের বিষয় দেখছে। আমরা কথা বলছি অতিথিদের সাথে। আছেন শ্যামল রায় ফরওয়ার্ড ব্লক থেকে, আছেন তাপস দে কংগ্রেস দল থেকে, আছেন মৃণাল কান্তি দেব বিজেপি দল থেকে। আমরা যাব শ্যামল বাবুর কাছে। শ্যামল বাবু, যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যেটা মৃণাল বাবু বললেন যে ঝর্ণা দেবী যিনি মাননীয় সাংসদ ছিলেন, সেই সময় মাননীয় সাংসদ ওই সময় যে বক্তব্যগুলো রেখেছেন, হ্যাঁ মাননীয় সাংসদ এখনো আছেন, কিন্তু সেই সময় উনি যখন এই বক্তব্যগুলো রেখেছেন সেগুলোর মধ্যেই যেটা প্রকাশ পেয়েছে যে হিংসাশ্রয়িতা, রক্তক্ষয়িতা বা কিছু এরকম বিষয়। তাহলে কি নিচের লেভেলের কর্মীরাও সেটাই ধরে নিয়েছেন যে আমাদের উপর লেভেল দেখে যেটা চিন্তা করছে তাই পার্টি অফিসে জমানো হয়েছিল? না না না, আপনাদের এই জিনিসটাকে আমার মনে হয় একটু এক বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, কেমন না, এটা বিট অ্যাবাউট বুশ বলে একটা শব্দ আছে ফ্রিজ, হ্যাঁ, ইংরেজিতে। তো আপনারা বারবার দেখছি এই জায়গাটাতে বেশি স্ট্রেস দিচ্ছেন, আমি জানি না কেন। ঝর্ণা দাসবদ্ধ যেটা বলেছে তার পার্টি সেটা রিকগনাইজ করেনি, একদম পরিষ্কারভাবে বলেছে। তাহলে ওনাকে বিধান পদ দেওয়া হয়েছে আরো বড় জায়গা নিয়ে, না না, সেটা নিজেও সেদিন ডিফেন্ড করেছেন। আমি বলছি যে উনি আমার সামনেই, আমি সাংবাদিক সম্মেলনে ছিলাম, আমি নিজেই বলেছেন যে আমরা এটা রিকগনাইজ করছি না, ডিজোন করছে, হ্যাঁ এখন ডিনাউন্স করছে, ডিনাউন্স, সোজাসুজি কথা। এবার এটার নিয়ে বেশি আমার মনে হয় বিতর্ক না করাই ভালো। এটা কেউ কোনো সময় এটা স্লিপ অফ টাং হতে পারে, নানা কারণ। ওই যে বললেন হঠাৎ করে না, নেতাদের কথা তো অনেক সময় নিশ্চয়ই এটা হওয়া উচিত না, প্রভাব পড়ে, কর্মীরা তাই পার্টি অফিসে জমানো শুরু করে দিয়েছে। হওয়া উচিত না, কারণ পার্টি তো সেটাকে মানে ডিফাই করেছে, তো এটা তো বলেছে, তো তার বিরুদ্ধেই বলেছে, এটা স্বীকার করে মানে রেজিস্ট মানে অ্যাডমিট করেনি। তো সেটা তো এই জায়গাতেই মনে হয় শেষ হওয়া উচিত। এরকম অনেক কথা অনেক নেতারাই বলেছেন, শুধু সিপিএমের নেতারা বলেছেন না, অন্য দলের নেতারাও অনেক বলেছেন। এগুলো রেকর্ডেড আছে, এগুলো চাইলে আমাদের তাহলে কালেকশন করে আনতে হয়। তো এতটা বিতর্কে গিয়ে তো লাভ নেই, কারোরই করা উচিত না। আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ মানে শান্তিপূর্ণভাবেই রাখা উচিত। রাজ্যের এখনকার যে পরিবেশ, এটাও শান্তিপূর্ণ থাকা দরকার। না, আপনাদের সাথে তো আমার কথা বলি, সেটা হলো আরেকটা কথা হলো যে আপনারা শুধু এইসব কথা বলছেন, আগ্নেয়াস্ত্রের কথাগুলো বলছেন না, যে রুটটা এখান দিয়ে রয়েছে, পাহাড়ে যে অত অস্ত্র, জিজ্ঞাসা করব ওনারা সমাজ পাহাড়ে যে এত অস্ত্র, এটা শুধু ওনাদের বিষয় না, ওনারা তো এসছেন 2 মাস হয়নি। কিন্তু আমার কথা হলো এগুলো অস্ত্র উদ্ধার করতে হবে, এখানে দলমত নির্বিশেষে যে কোনো মানে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করতে হবে। আর আপনি যেটা বলছেন ওই কিছু অস্ত্র বা শহর আর এই আপনার রাজ্য মানে বা কোনো মানে অফিসে রেখে, পার্টি অফিসে রেখে বিরাট কোনো মেসাগার কেউ কিছু করতে পারবে না। যদি করার ইচ্ছে থাকে বা করার ইচ্ছে, তাহলে সেখানে অন্যরকম প্ল্যানই কাজ হবে, অন্যরকমভাবেই হবে না। এটা কোথাও যেটা আমার দপ্তরে রেখে কাজ করতে হবে, রাজ্য দপ্তরে অস্ত্র রেখে, এরকম নয়। যেখানেই সংঘর্ষ হয়েছে আমরা দেখবেন বহু জায়গায়, বহু দূরে দূরে, সেখানে অস্ত্র কিন্তু পার্টি অফিস থেকে যায়নি। ওখানে বিক্ষোভ করার সময় যে আপনার আইপিএফটির সময় বলুন, এর বলুন, বা এই যে বিজেপি আর আইপিএফটির মধ্যে যে সংঘর্ষ হয়েছে কতগুলো জায়গায়, সেখানে কি অস্ত্র কি পার্টি অফিস থেকে গেছে নাকি, বিজেপির অফিস থেকে বা আইপিএফটির অফিস থেকে? এটা কি বলা যাবে? এমন বিষয় না। এগুলো নিশ্চিতভাবেই নিন্দনীয়। যদি পার্টি অফিসে কেন থাকবে, কারোর পার্টি অফিসে থাকা উচিত না, সেগুলো নিরপেক্ষভাবেই তদন্ত হওয়া উচিত। কিন্তু আমি বলেছি, সিপিএমের তারা বলেছে এগুলো ইম্পোজ করানো হয়েছে, অনেক সময় এগুলোকে ফ্যাব্রিকেটেডভাবে আমাদের ফাঁসানো হয়েছে, এইসব তারা বলছেন। এটাও বিবেচনা রাখতে হবে, দেখতে হবে। আমার আরেকটা জিনিস, আগ্নেয়াস্ত্রের ব্যাপার নিয়ে আপনারা কিন্তু বলছেন নিয়ে কথা বলছেন, কিন্তু আগ্নেয়াস্ত্রের যে একটা বিশাল, আমি বলি শহরে আমি বলি সেটা নিয়ে কথা বলবো না, না নিশ্চয়ই, যেখানে পার্টি অফিস এটাকে আপনারা যেভাবে ফোকাস করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলো কানুন যে পাহাড়ে অন্য জায়গাতে আর্মস, যে এটা তো পুলিশের রিপোর্ট আছে, গোয়েন্দা দপ্তরের রিপোর্ট আছে এই জিনিসগুলো। এবং এখানে একটা সবচেয়ে খারাপ জিনিস হলো, এখান থেকে মানে বিভিন্ন মৌলবাদী এবং ইসলামিক মৌলবাদেরও আপনারা ভালো করেই জানেন, এখান দিয়ে একটা রুট তারা তৈরি করেছিল, এটা অস্বীকার করা যাবে না। এখানে তদানীন্তন সরকার না, এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টও জড়িত। আপনি বিএসএফ পাহারাদার শুনুন, বিএসএফ এর বর্ডার ক্রস করে আসছে, বিএসএফ এর দায়িত্ব নেই, বিএসএফ কে চালাচ্ছে। এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছিল, নিশ্চয়ই জানানো হয়েছে। এই রিপোর্ট তো ওখান থেকে এসছে না, রিপোর্ট তো আমি দিচ্ছি না, আমাদের রিপোর্টটা আমরা জানছি বলে, তাও একটা আংশিক জানছি, পুরোটা জানা সম্ভব না। আমি বলছি এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পাহাড়ে যে আগ্নেয়াস্ত্রগুলো আছে বিভিন্ন জায়গাতে, যেসব ড্রেনে
যে মানে এগুলো আপনাকে বলবো তাদের মিসক্রিয়েন্টই, তাদেরকে বিপ্লবী বলা যাবে না, তাদেরকে কোনো কিছু বলা যাবে না। আমি নকশাল পিরিয়ডে দেখেছি, নকশাল আন্দোলনের সময় এরকম অনেক কিছুই ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। ত্রিপুরা কিন্তু এইভাবে রক্তস্নাত হয়েছে বিভিন্ন সময়, এটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতভাবে নষ্ট করে। আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি নকশালপন্থী ছাত্রদের আক্রমণে গণতান্ত্রিক ছাত্ররা বিশেষভাবে আক্রান্ত হয়েছে, এগুলো নিন্দনীয়। মহারাজার মূর্তি ভাঙিয়েছে, মহারাজা বীর বিক্রমের বহু বড় মানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, এগুলো কোনো উমাকান্ত স্কুলে স্কুলে এবং আরও অনেক জায়গাতেই নেতাজি, স্বামী বিবেকানন্দ, তাদের উপর আক্রমণ হয়েছে। এটা তো মানে এটা আনপ্রেসিডেন্টেড বিষয়, কিন্তু ঘটেছে। তো এগুলো তো নিন্দনীয়, এগুলো কিন্তু সবগুলোর কিন্তু একটা হিংসাত্মক যে বাতাবরণ তৈরি হয়, এগুলোর থেকে তৈরি হয়। এবং আমাদের রাজ্যে সবচেয়ে একটা বড় জিনিসটা, আপনারা কিন্তু এটাকে ইগনোর করলে হবে না, এটাকে ওভারলুক করা যাবে না। এই যে আর্মসের ব্যাপারটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত। মৃণাল বাবুর কাছে যাই। মৃণাল বাবু, আজকের দিনে দাঁড়িয়ে যেটা সিপিএম থেকে অভিযোগ, আমি ওইটা শ্যামল বাবু যেটা এখন সেই পর্দা ফাঁস করলেন, যে যেখানে একটা বিপ্লব বা কোনো যদি আক্রমণ করতে হয় তাহলে এত পার্টি অফিসে রাখার কি, সেখানে তো মানুষই বা পুলিশ বা একেবারে সাধারণের সামনে থাকবে। তাহলে এটা স্পষ্টতই একটা বিষয় ধরা পড়ছে যে পার্টি অফিসে রাখানোটা এখানে একটা চক্রান্তই। যদি এরকম বিপ্লব ঘটানো থাকতো বা এরকম রক্ত ঝরানো প্ল্যান থাকতো, অন্য খান থেকে দূর দূরান্ত থেকে আনা যেত, এরকম হয়। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নজর ঘুরানোর জন্য কি এইভাবে পার্টি অফিসগুলোকে টার্গেট করছেন? তাহলে আমাদের নজর ঘোরানোর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অস্ত্রের সাথে কমিউনিস্টদের অ্যাটলিস্ট এ রাজ্যে সম্পর্ক বহু পুরনো। ত্রিপুরা রাজনীতিতে অস্ত্রশস্ত্রর যদি আমদানি হয়, হ্যাঁ, অস্ত্রশস্ত্র ভিত্তিক রাজনীতির, সেটা কমিউনিস্টরা করেছে। সিপিএম বলছে, বিজেপি কংগ্রেস কিছু করে না। কমিউনিস্ট আমদানি কথাটার মানে বুঝুন। আচ্ছা, আমদানি করেছে কমিউনিস্টরা। কখন? কিভাবে বলবেন? 40-এর দশকে, তখনও তো সিপিএম হয়নি, কমিউনিস্টদের এক সংগঠন ছিল জনশিক্ষা সমিতি, তার আরেকটা উপসংগঠন ছিল শান্তি সেনা। এবার শান্তি সেনা নামটা শুনলে মনে হয় যেন ঢোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন গাইতো, বাস্তবে তা ছিল না। উনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, এই শান্তি সেনা ছিল আমি এসএফআই করতাম, আমি এইগুলো পড়াশোনা করে জেনেছি। আচ্ছা, সিপিএম এর যে মানে অ্যাফিলিয়েটেড লিটারেচার, ওখানে শান্তি সেনার ভূমিকা কি ছিল সেটা বলা আছে। আর তাপসবাবুকে কেন দেখালাম, উনি হচ্ছেন, আমি ওনাকে পার্সোনালি ত্রিপুরার পলিটিক্যাল উইকিপিডিয়া বলে জানি। তো উনি যেটা বলবেন কংগ্রেস লাইনের উপরে উঠে নিউট্রালটাই বলবেন, সেটা আমার বিশ্বাস। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল আর্ম ডুইং ছিল কমিউনিস্টদের, সেটা ছিল শান্তি সেনা। কি ছিল তাদের কাজ? কোনোভাবেই ঢোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন গাওয়া তাদের কাজ ছিল না। তারা গরিলা যুদ্ধ করতো অস্ত্রশস্ত্র নিয়ে। তো অস্ত্রশস্ত্রের সাথে কমিউনিস্টদের অ্যাটলিস্ট এ রাজ্যে সম্পর্ক বহু পুরনো। এবং রাজ্য রাজনীতিতে যদি অস্ত্রশস্ত্রের কথা শ্যামলবাবু বলেন, এই যে পাহাড়ে কন্দরে অস্ত্র, এই সব অস্ত্রশস্ত্র তো ভান্ডার যদি মজুদ হয়েও থাকে তো আপনাদের আমলে হয়েছে। আর আপনারা কি করছিল? স্বরাষ্ট্র মন্ত্রক তো আগে স্বরাষ্ট্র মন্ত্রকটা পরে আগে স্বরাষ্ট্র দফতর। এক, উনি ইসলামিক সন্ত্রাসের কথা বলছেন, করিডোর টরিডোর। আরে ইসলামিক সন্ত্রাস, একটা কুখ্যাত ইসলামিক সন্ত্রাসীকে বামফ্রন্টের একজন মন্ত্রী খোদ আশ্রয় দিয়েছিলেন, হিন্দু নাম ইউজ করতে দিয়ে তাকে পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি সব দেওয়া হয়েছিল। এই মন্ত্রীর মন্ত্রিত্বও খুইয়েছেন। পরবর্তী সময় সিআইডি কবে উনাকে ক্লিন চিট দিল, কিভাবে দিল কেউ জানে না। এটা কোর্ট থেকেই পেয়েছে। হ্যাঁ, কেউ ঠিকঠাক জানে না। উনি আবার মন্ত্রিসভায় এলেন। হ্যাঁ, এবং দেখুন এই ধরনের সিরিয়াস ম্যাটার হলে না, এগুলো এনআইএ কে রেফার করতে হয়। আপনার স্টেট গভর্নমেন্ট সেটা করে বললো না, কোর্ট দিয়েছে তো। হ্যাঁ, কোর্ট দিয়েছে, ঠিক আছে। এই সমস্ত ঘটনা তো এনআইএ কে রেফার বিচার বিভাগের ব্যাপার। ব্যাপারটা জমানা নিয়ে কথা না। হ্যাঁ, আমি সেটাই বলি, কে কোন জমানা কি জমানা নিয়ে কথা না। কথাটা হলো ত্রিপুরা যে মানুষদের সুখ শান্তি, আমরা যারা রাজনীতি করি, যারা শান্তিপ্রিয়ভাবে ডেমোক্রেটিক পন্থা রাজনীতি করি, আমাদের দায় এবং দায়িত্ব হলো সাধারণ মানুষকে শান্তিতে স্বস্তিতে থাকতে দেওয়া। এখানে কোন জমানা কি করেছে কি না করেছে তা প্রয়োজন না। এইটা ঘটনা 1940-এর দশক থেকে এখানে আর্ম স্ট্রাগলটা শুরু করে পাহাড়ে কমিউনিস্ট পার্টি, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। এই কমরেড মোহন চৌধুরী,
দশরথবাবু, বিদ্যাদেব বর্মা, বিদ্যাবাবু, সুধন্যদেব বর্মা, নিপেনবাবু, সুদিন্যদা, অগরদা, দেব বর্মা। হেমন্ত দেব বর্মা, এরা ছিল তখন লিডারশিপে। দীনেশ দেব বর্মা, এরা ছিল লিডারশিপে। তখন তাদের ছিল স্লোগানটা ছিল যে যারা কমিউনিস্ট পার্টিতে আসবে না, তাদের সঙ্গে যারা আসবে না তারা হলো কেন্দ্রীয় সরকারের দালাল। অনেক ট্রাইবেলও মারা গেছে। এই যে জিরানিয়াতে সাধু, এক সাধু, ওই যে পাড়াগত যে সাধু থাকে, সাধু, ওকেও মেরেছে। বহু ট্রাইবেলও মেরেছে। মানে তাদের কথা না শুনলেই তখন তারা তাদের একটা আজকাল যেটা হরিয়ানা ইয়েতে হয়, জাট সম্প্রদায়ের মধ্যে না, যেটা হয় তারা নিজস্ব খাপ পঞ্চায়েত। খাপ পঞ্চায়েত, আচ্ছা আচ্ছা, নিজেরা বসে ওরা বা বিচার করতেন, বিচার করে তখন তাদেরকে হত্যা করা হতো। 1940 আপনি 40 কথা বলছেন। 40-এর দশকে। তাহলে 40 থেকে এই সংস্কৃতি টেনে আসছে উঠে ত্রিপুরাতে। কমিউনিস্ট এটি হলো কমিউনিস্ট ইয়ে। আর কমিউনিস্টের ফিলোসফি গেলে এটা সিমিলার ফিলোসফি। তবে এখন তো আর কমিউনিস্ট নাই। এখন কমিউনিস্ট আইতে 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 মিনালটার মতো অবস্থায় পড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কিরকম সেটা এক্সপ্লেন করুন আমাদের মতো, মানে কি অবস্থায় এসছে, না হলে মানুষ বুঝবে না না, কমিউনিস্ট পার্টি যেমন সশস্ত্র ইয়েতে বিশ্বাসী, তাদের যে এক্সট্রা কনস্টিটিউশনাল যে পাওয়ারটা, যেটার উপর তারা ভিত করে আছে, তারাও দেখবেন বজরং দল, ওরা কিন্তু বা তাদের অনেকগুলি শাখা সংগঠন, তাদের হ্যাঁ, বিজেপির, আচ্ছা, বিজেপি যে আমব্রেলা অর্গানাইজেশন, তারাও অস্ত্র নিয়ে ইয়ে করে, মিছিল মিটিং করে। সেটা উৎসবের দিনে, উৎসব হোক, আন্দোলন হোক, কাউকে ইয়ে করা হোক, করে। সুতরাং তারা, তাদের মধ্যে খুব বেশি একটা ফারাক নেই। কিন্তু প্রশ্নটা যে জায়গায় অস্ত্র পাওয়া গেছে, ঠিক আছে, সিপিএম পিরিয়ডে আমরা গত 25 বছর দেখছি পোস্ট ইলেকশন নির্বাচনোত্তর একটা সন্ত্রাস বজায় থাকতো। দুর্ভাগ্যবশত মানুষ একটা পরিবর্তন চাওয়ার ফলে আজকে এখানে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট করেছে। এখনও সেই সন্ত্রাস এখানে জারি আছে, গুণগত কোনো পরিবর্তন নেই। সাব্রম, যারা তাদের দলের নয়, তারা যারা এই বর্ডার হাট, তাদেরকে বর্ডার হাট করতে দেয় না। এখন তাদের লোক গিয়া ওইখানে দখল করেছে। ওই ছেলেগুলি এখন রাস্তা রাস্তা ঘুরে, আগরতলা শহর দেখবেন প্যান্ট শার্ট পরা রিক্সাওয়ালা আছে, এগুলো বাড়ি কেউ জিজ্ঞেস করেন, হয় সাব্রম, নাহলে বিলোনিয়া, নাহলে শান্তিবাজার, নাহলে জোড়াইবাড়ি। আপনি বলছেন গুণগত কোনো পরিবর্তন হয়নি। গুণগত কোনো পরিবর্তন নেই। মিনাল বাবু, 1 মিনিট, আসুন প্রতাপগড়। আমাদের একটা ছেলে, সে কম্পিউটার ব্যবসা করে, তার দোকানটা বন্ধ করে রাখছে ওইখানকার বিজেপির নেতৃবৃন্দ। হয় 50,000 টাকা দাও, না হলে দোকান খুলতে পারতাম না। এই ছেলেটা আমার কাছে আসার পর আমি তাদের মাঝারি থেকে উপর স্তরের নেতাদের নজরে নিছি, কিন্তু রেজাল্ট 0। বামফ্রন্ট আগে একটা ডিজি অ্যাকাউন্ট নিত, এই সম্মেলন ওই সম্মেলন সিমিলার বা জিনিস এখনও ইয়ে আছে। তবে বামফ্রন্ট সিপিএম একটা রসিদ দিত, রসিদের 2টা পার্ট। একটা পার্টে, আচ্ছা, অর্গানাইজ ছিল, অর্গানাইজড। একটা পার্টে 500 লিখলে আরেকটা পার্টে 50 লেখা এটারে ম্যানেজ করতো। আচ্ছা, আর এখন হয়েছে কি, এখন তারা একাধিক গ্রুপ। এখন তুমি চন্দন গিয়া বা আমার তো 500 টাকা আনলা, বিপ্লব গিয়াগুলো চন্দন 500 টাকা, আরে মিনাল গিয়া কইলো যে চন্দন 500 টাকা নিছে, আমার দেন।
সামগ্রীগুলো আমারে দেন, এটি কোনো রসিদ নেই। আচ্ছা, শেষ পর্যায়ে তো মিনাল বাবু তো এই বিষয়ে কি বলবেন? আপনাদের গুণগত কোনো পরিবর্তন হয়নি? অস্ত্রশস্ত্র নিয়ে একটা বিষয় ক্লিয়ার করে দিই। অস্ত্রশস্ত্র আমাদের হিন্দু ধর্মে অস্ত্রশস্ত্রকে পূজা করা হয়। তো রামনবমীর দিনে আমাদের সংঘ পরিবারের যারা বজরং দলের সদস্য তারা যদি অস্ত্র নিয়ে মিছিল করেন তাতে দোষের কিছু না। কারণ আরেকটা সম্প্রদায়ের মানুষ যদি মহরমের দিনে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মানে এক্সারসাইজ করতে করতে মিছিল করতে পারে, জুলুস করতে পারে, তো আমরা তো অস্ত্র নিয়ে এক্সারসাইজ করি না, জাস্ট অস্ত্রটা প্রদর্শন করি, অস্ত্রটাকে পূজা করি, তাতে দোষের কিছু না। এবং যা হয় পুলিশের প্রশাসনের অনুমতিক্রমেই হয়। আমি একটু বলে নিচ্ছি। আরেকটা যেটা বলছিলেন খুব মানে গুণগত পরিবর্তন হয়নি, ক্যাটাগরিক্যালি খুব সত্য উনি বলেছেন যে দুর্ভাগ্যবশত পরিবর্তনটা হয়েছে। এই যে হ্যাঁ, এটা উনি যে বলেছেন, আমি রেকর্ড চালাবার অনুরোধ করব। এই যে বলেছেন দুর্ভাগ্যবশত পরিবর্তন, এটা তাদের পূর্বাগ্রহের কথা। এটা তাদের নির্বাচনের আগের যে পূর্বাগ্রহ, নির্বাচনের রেজাল্ট কেমন হওয়া উচিত সেটার প্রতিফলন। আচ্ছা, দুর্ভাগ্যবশত বলেছেন, কারণ আপনাকে বলুন গুণগত পরিবর্তনের কথা বলুন, আমাদের শেষ পর্যায়ে। আচ্ছা, কথার ফাঁকে ওনাকে মিসকোট করার মতো দৃষ্টতা আমি দেখাবো না। আচ্ছা, আর যেটা বলছিলেন যে বিভিন্ন দিকে আপনার জোর জুলুম ইত্যাদি, দেখুন একটা 3 মার্চের রেজাল্টের পরে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ এসেছে। আমরা আমাদের দলীয় তদন্তক্রমে দেখেছি এগুলো করেছে সিপিএম থেকে, মানে বিতাড়িত বলবো না, ধরুন 3 মার্চের পরে সাডেনলি আবির খেলতে খেলতে তারা বিজেপি হয়ে গেছে। যদিও বিজেপি তাদের অফিসিয়ালি মেম্বারশিপ দেয়নি, 3 মার্চের পর থেকে আমাদের মেম্বারশিপ বন্ধ। আগামী আরো কয়েক মাস পরে বোধহয় মেম্বারশিপ আবার ওপেন করা হবে। ব্যাপারটা কি হচ্ছে দেখুন, সিপিএম এর একটা ক্যাডার, সে তার যখন সিপিএম এর একটু ইয়ে করে বাদ দিলাম বিজেপি, গভর্নমেন্ট ইজ ইউজ, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। না আমি বলছি, ডিউটি অফ দ্য গভর্নমেন্ট টু অ্যাপ্রিহেন্ড দ্য কালপিট। না আমি বলছি, আমরা সেটা করুন না, সেটা হচ্ছে কি আমাদের সময় শেষ। এবার গভর্নমেন্ট না যিনি কোন জামা পরিবর্তন করে গেছে, আমি জামা সেটা আমার দেখার ব্যাপার হলো তারা ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, whether government is functioning ডিউটি অফ দ্য গভর্নমেন্টে আসছে, আমি ডিউটি অফ দ্য গভর্নমেন্টে আসছে। প্রথমে আমার দলের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আমার দলকে আমি না করিনি, বাকি আছে। এবার হয় কি, সিপিএম এর একটা ক্যাডার যে ধরুন তার মানে বাম জমানায় কোনো এক নেতারে একদম পুষ্যপুত্র ছিল, টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়েছে, এবং এখন দল গেছে, সরকার গেছে, তাকে চাকরি বাকরি দিতে পারেনি, তার মনের ঝাল আছে, সে 3 মার্চের পরে এই নেতার উপর অ্যাটাক ফ্যাটাক করে দিয়েছে। এইগুলো হচ্ছে ব্যাপার। যতদূর কথা হচ্ছে সরকারের, আমি আপনাকে এখন স্ট্যাটিস্টিক্সটা নেই, না হলে নিয়ে আসতাম আগে জানলে, যতগুলো জায়গায় পুলিশের কাছে অভিযোগ নথিবদ্ধ হয়েছে, প্রচুর লোক গ্রেফতার হয়েছে। কতজন হয়েছে? এক মজলিশপুর থেকে আমি বলি আপনাকে, আমাকে স্থানীয় বিধায়ক যেটা বলেছিলেন 10 মার্চ অবধি, 3 মার্চ থেকে 10 মার্চের মধ্যে 10 জন যুবক গ্রেফতার হয়েছে মজলিশপুর এলাকাতে শুধু। তাহলে সরকার কাজ করছে বলছেন? অবশ্যই সরকার কাজ করছে, অবশ্যই সরকার কাজ করছে। আই ডিফার। আচ্ছা, আপনি সরকার যদি কাজ করে থাকে তাহলে আজকে সকাল অবধি যারা বর্ডার হাটে ব্যবসা করতো তাদের ব্যবসা বন্ধ, যার কম্পিউটার দোকানে কথা বললাম এটা বন্ধ, তাহলে সরকারের হোয়ার গভর্নমেন্ট ইজ ফাংশনিং। দেখুন ঠিক আছে, বর্ডার হাটের ব্যাপারটা না, বর্ডার হাটের যারা ব্যবসা চালায় সেটা হচ্ছে একটা সিন্ডিকেট, একটা কমিটি থাকে, তো স্বাভাবিক। এতদিন সিপিএম ডমিনেট করতে বিজেপি নো সিন্ডিকেট, এটা ডিএমএ এর পারমিশন। সম্মানিত অতিথি, লিখিত অভিযোগ কথা বলেছেন। আজকে যারা তথ্য যুক্তি গপ্প দেখছেন, আমাদের সময় শেষ হয়ে গেছে, তাই বেশিক্ষণ সময় নিতে পারছি না। যারা আলোচক এই বিষয়ে আলোচনা করছেন, তবে কোনো পার্টি অফিসে অস্ত্র সন্ধান পাওয়া এটা ভারতীয় গণতন্ত্রকে লজ্জিত করে। কেননা গণতান্ত্রিক পদ্ধতিতে অস্ত্র সেক্ষেত্রে হ্যাঁ, আমরা সেক্ষেত্রে সিপিএম পার্টি অফিসে
তাদের ব্যাপারটা অবশ্যই আলোচনা করব, তবে এইভাবে গণতান্ত্রিকভাবে অবশ্যই রাজনৈতিক মতাদর্শের লড়াই হতে পারে, গণতান্ত্রিকভাবে রাজনৈতিক পালাবদল হয়, ভারতে সেটাই কাম্য। এবং আমরা চাইবো যে রাজ্যের সুখ শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে অবশ্যই রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে রাজনৈতিক আদর্শে লড়াই করবেন, অস্ত্র এবং রক্ত দিয়ে নয়। যেতে যেতে বলতে হচ্ছে, কথা বলে নেতা, বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চন্দন দেবনাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।